রাহুল সাহা তিনি একজন বিখ্যাত ইন্ডিয়ান ডিরেক্টর এবং মুম্বাইয়ের জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইনার এবং এডিটর। রিসেন্টলি তিনি ঢাকি নামক ফিল্মের জন্য ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও জিতেছে এবং তার একটি প্রোডাকশন হাউসও রয়েছে, তার নাম রেড ইনকারনেশন প্রোডাকশন। তার ইন্টারভিউ আমাদের কলকাতা নিউজ টাইমসের পর্দায়। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রনীল আর আমি এখন আছি একটা প্রোডাকশন হাউসে। প্রোডাকশন হাউসের নাম কি? স্যার তো আছে। তো রাহুল স্যার সব কেমন আছে? ব্যাস খুব ভালো আছে, চলছে। তো এই তোমার প্রোডাকশন হাউস নিয়ে একটু বলো। আমাদের প্রোডাকশন হাউসের নাম রেড ইনকারনেশন প্রোডাকশন হাউস। সো আমরা সিনেমা করি। 2023-এ আমাদের একটা সিনেমা এসেছিল মোমো দ্য গেম অফ ডেথ, যেটা প্রচুর সাড়া ফেলেছিল সিনেমা জগতে। তারপরে লাস্ট ইয়ার আমরা করলাম, যদিও সেটাতে আমরা ক্রিয়েটিভ পার্টে ছিলাম, খতরনাক মঞ্জিল, একটা হিন্দি সিনেমা। আর আরও কিছু সিনেমা আসছে। সো প্রোডাকশন হাউসে এরকমভাবে চলে, প্লাস শর্ট ফিল্ম হয়। রিসেন্টলি আমাদের প্রোডাকশন হাউস থেকে তৈরি ঢাকি শর্ট ফিল্মটা প্রচুর অ্যাওয়ার্ড নিয়েছে, এখনও অ্যাওয়ার্ড আসছে আর কি। আচ্ছা, তো এই তো আমি ঢাকির দিকে যাচ্ছি। ফার্স্ট মোমোর যদি কথা বলি, মুভিটা ছিল, আই থিঙ্ক ফার্স্ট আমার সাথে দেখা হয়েছিল আমার। তো ও মুভিটা কেমন রেসপন্স এসেছিল? দেখো, মোমো ব্যাপারটা একদমই সাবজেক্টটা নতুন, আর সেখানে সব নতুন অভিনেতারাই কাজ করেছে। আমার যেটুকু ভালো লেগেছিল সেটা হচ্ছে মোমোর আশেপাশে ছিল একদিকে বড় হিন্দি ছবি পাঠান, আরেকদিকে ছিল প্রজাপতি, একদম। আর শুধু মোমো তার মধ্যে টিকে ছিল। 50 দিন সাকসেসফুলি আমাদের সিনেমা হলে চলেছে। ব্যাস সেটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। মনোজিৎ স্যারের সাথে যখন কথা হচ্ছে, স্যার বললো মুভিটা অনেকজন ভালো রিচ দেবে। তো এখন ওটা কি ওটিটিতে রিলিজ হয়েছে এখন? মোমো, হ্যাঁ, ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটা আছে, ওখানে কেউ চাইলে দেখতে পারে। পুরো সিনেমাটাই ওখানে আছে। একদম। তো এখন এই ঢাকি, এখন রিসেন্টলি দেখলাম, বাইরে দেখলাম অনেক অ্যাওয়ার্ডস দেখলাম, ওটা নিয়ে একটু বলো না কি? ঢাকি একটা সেন্টিমেন্টাল শর্ট ফিল্ম। বেসিক্যালি আমরা এটাকে দর্শকের কাছে বার্তা দিতে চাইছি, এই সময় এটা বানানো হলো কারণ ভবিষ্যতে এআই টেকনোলজি আসছে। আর তার আগে থেকেই আমরা যেটা শুরু করেছি, ঢাকির আমাদের যে পারিবারিক অনুষ্ঠান যেখানে ঢাক বাজানো হয়, সেই জায়গাতে ঢাকির বদলে আমরা পেন ড্রাইভে ঢাক বাজাই। অনেকে ওই ইলেকট্রনিক্স ঢাক নিয়ে এসছে, এবং এটার ফলে ঢাকিদের যে পরিবার, তাদের উপরে একটা রোজগারের বিরাট বড় এফেক্ট আসে। তো আমার মনে হলো যে এটা নিয়ে আমরা যদি একটা সচেতনমূলক একটা শর্ট ফিল্ম করি, সবাইকে একটু জাগ্রত করি, যদি তারা ওই বছরে একটা দিন তো পেন ড্রাইভে ঢাকির পয়সাটা না বাঁচিয়ে যদি ঢাকিদের দেওয়া যায়, তাহলে ঢাক শিল্পটা বেঁচে থাকে। আর ঢাকটা তো শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, তো সুতরাং পশ্চিমবঙ্গের ঐতিহ্য কিছুটা বেঁচে থাকে। স্যার, এই মুভিটা যখন রিলিজ হচ্ছিল, রিলিজের পরে কেমন রেসপন্স, যারা ঢাকিরা ওনারা কেমন রেসপন্স করেছিল দেখার পর? ঢাকি প্রথম কথা হচ্ছে শর্ট ফিল্ম, এটা তো আমরা কোথাও রিলিজ করিনি এখনো। যেটুকু হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানো হয়েছে। কারণ কিছু ফেস্টিভ্যাল আছে, যদি আমরা কোথাও ওটিটিতে রিলিজ করি হয়তো বড় ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে পারবো না, সেই কারণে হয়তো ফেস্টিভ্যালে মানে লোকাল সোশ্যাল মিডিয়াতে এখনও লঞ্চ করা হয়নি, বাট এটা ফেস্টিভ্যালের জন্য পাঠানো হয়েছে। রেসপন্স তো প্রচুর, বিদেশ থেকে আমরা দেশ বিদেশ থেকে প্রচুর প্রচুর সম্মান, প্রচুর অ্যাওয়ার্ড এসছে। আর যারা যারা কাজ করেছে সবাই নতুন। এবং প্রথম জায়গা কি জানো তো, মানে আমার এই প্রোডাকশন হাউসের পিছনে সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে আমি না নতুনদের প্রতি বেশি ট্রাস্ট করি। সো নতুন অ্যাক্টর, নতুন অ্যাক্ট্রেস বা নতুন বাচ্চাদের দিয়ে কাজ করানো, তাদের থেকে অনেক ইনোভেটিভ জিনিসপত্র পাওয়া যায়, নিজের পছন্দ মতো কাজও করানো যায়, আর তার পরিণামেই রেজাল্ট কথা বলছে। তো আমি অনেক প্রোডাকশনও দেখেছি, বাট এই যে বললেন না নতুন নিয়ে কাজ করাটা, এটা কেন কি অনেকজন বলে না কি আরে নতুন কি করবে, বাট তুমি নতুন নিয়ে কেন? না, নতুন নিয়ে বেসিক্যালি দর্শকের কাছে জায়গা হচ্ছে যে সবাই তো পরিচিত লোকেদের নিয়ে বানাচ্ছে, আর ডেফিনেটলি একটা বিরাট বড় কস্ট, একটা বড় আর্টিস্ট মেনটেন করতে গেলে সেটা দরকার পড়ে। কিন্তু তারপরে আজকে বাংলা সিনেমায় এটার কোনো গ্যারান্টি নেই যে আমি ওই কস্টটা মার্কেট থেকে তুলতে পারবো। রাদার দেন যে যদি নতুনদের নিয়ে করি, প্রথম কথা হচ্ছে যে প্রোডাকশনে একটা কস্ট অনেকটাই কমে যায়। একটা বিরাট বড় মাপের আর্টিস্টের রেমুনারেশন থেকে হয়তো একটা বাংলা সিনেমার অর্ধেক কস্ট চলে আসতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে যে দর্শকও নতুন নতুন কিছু অভিনেতাদের খুঁজে পায়, আর কিছুটা রিস্ক কম থাকে, মার্কেট থেকে টাকা তোলার জায়গাটা কম অনেকটাই থাকে। যদি
প্রপারলি প্রোডাকশন হাউসটা মানে প্রোডাকশনটা বানানো যায়। আমি তো বিলিভ করি আমার ছবির হিরো গল্প, স্টোরিটাকে আমি মেন গল্পটাকে আমি হিরো ভাবি। মেইন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে হিরো আছেন, কে হিরোইন আছেন তাই নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো আমি ওদের দিয়ে পারফরমেন্সটা করিয়ে নিতে পারি। একদম, যেমন মোমো দেখলাম। হ্যাঁ, মোমো ছিল, ইনফ্যাক্ট ঢাকিও এখন একটা প্রমাণ করলো যে দ্বিতীয়বার যে হ্যাঁ এটাও আমরা করতে পারি। তো আমার সেই জন্যই নতুনদের প্রতি একটা আশা থাকে। আর ইন্ডাস্ট্রিতে তো নতুন নতুন লোকেদের আসা উচিত। সকাল থেকে বিকেল অবধি প্রচুর ছেলে মেয়েরা এখানে নিজেদের কেরিয়ার, অভিনয়, ভালোবাসা সে সমস্ত নিয়ে ঘুরে বেড়ায়, কি বা তাদের জন্য সাহায্য করবে। তো ভাবলাম রেড ইনকার্নেশনে শুরু করুক, সেই জন্য করি। এই যে প্রোডাকশন হাউসটা কত পুরনো? এটা আমি 2010 সালে তৈরি করি, কারণ আমি এর আগে বম্বেতে কাজ করতাম। দীর্ঘ 10 বছর আমি বম্বেতে কাজ করি অ্যাজ আ ক্রিয়েটিভ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। প্রচুর ছবিতে কাজ করেছি। বেসিক্যালি আমার মেইন পেশাটা আমি গ্রাফিক্স অ্যানিমেটর। সো ইন্টারন্যাশনালি প্রচুর গ্রাফিক্সের সিনেমার সাথে গ্রাফিক্সের জন্য আমি জড়িত, দেশ বিদেশে প্রচুর। তার মধ্যে হ্যারি পটার আছে, স্ট্রেক আছে, প্রচুর এরকম হলিউড সিনেমা আছে যেগুলোর সাথে গ্রাফিক্স নিয়ে আমি পরিচিত, কাজ করেছি। আর তারপরে তো এডিটিংটা তো আছেই। এবার যখন ডিরেকশন করছি, সুতরাং কলকাতায় এসেই আমি শুরু করলাম যে ডিরেকশনটা এখান থেকে শুরু করি। এতদিন তো লোকেদের জন্য করলাম, কিছুটা নিজের জন্য করি। ফার্স্ট মুভি কোনটা ছিল একটু 2010 স্টার্ট? দেখো, ওটা একটা ইতিহাস আমি এখানে বুঝতে পারিনি, কারণ বম্বে থেকে ওখানকার মানসিকতা, ওখানকার লোকের কমিউনিকেশন আর এখানকার লোকের কমিউনিকেশনের মধ্যে অনেকটা পার্থক্য। তো প্রথম বুঝতে পারি না, আমরা তো কাজ পাগল, কেউ কাজের জন্য বললে আগে থেকে লাফিয়ে লাফিয়ে চলে যায়। তো আমার ওটা ছিল একটা সিনেমা, শপিং মল নামে একটা সিনেমা করেছিলাম। আমি নিয়মকানুন সব কিছু মেনেই করলাম, কিন্তু তারপরে দেখা গেল যে না, ওই সিনেমাটা যিনি করছিলেন তার একটা ফিনান্সিয়াল প্রবলেমের জন্য সিনেমাটা মাঝপথে বন্ধ হয়ে গেল। তারপরে আমি স্বীকৃতি নামে আবার একটা সিনেমা করি, সেখানে মাল্টি স্টারার অনেক বড় বড় শিল্পীদের নিয়ে সেখানে কাজ শুরু করি। কিন্তু এখানে ওই একই ব্যাপার পরে বুঝতে পারলাম, যারা এখানে প্রযোজক হয়ে এসেছিলেন তাদেরও মাঝপথে গিয়ে কোথাও ফিনান্সিয়ালি তাদের জন্য নিজেদের মধ্যে প্রবলেম থাকে। বিকজ নতুন মানুষ যদি সিনেমা করতে আসে কিছু না বুঝে, তখন কিছু জিনিস তো দরকার হয়। যদি আমি একটা ভালো ক্রেন চাইতাম, বলতে পয়সা নেই, বাজেটের জন্য করতে পারতাম না, সুতরাং ফ্রেমটাকে সাজাতে পারতাম না। তবুও ব্যাপারটাকে একটা গুছিয়ে এনেছিলাম। শেষের দিকে পোস্ট প্রোডাকশনের সময় তাদের কাছে ফিনান্সিয়ালি তারা সাপোর্ট করতে পারেনি, সে কারণে ছবিটাও সেখানে গিয়ে ব্লকড হয়ে যায়, এই আর কি। তারপর করতে করতে আমি আরও অনেকে 2-4জন প্রোডাকশন হাউসের প্রডিউসারদের সাথে কাজ করলাম। কাজ করবো, মানে ফান্ড জোগাড় হয়নি, ডে বাই ডে টাইম নষ্ট করেছে। আমরাও তো একটা কাজের আশা নিয়ে ঘুরি। তো ওই কারণে আমি বুঝতে পারি যে ওই নতুন আর্টিস্ট বা নতুন যারা টেকনিশিয়ান আসে, যারা একটা মনে আশা নিয়ে আসে, কতটা কষ্ট হতে পারে। বিকজ আমি ওই রাস্তাগুলো পেরিয়ে এসেছি। সেই সময়টা আমারও ফিল হতো কেউ কি নেই যে আমাদেরকে কাজ দেবে। তো নিজে নিজে কিছুটা প্রচেষ্টা করে চেষ্টা করলাম যে ঠিক আছে, ছোট করেই শুরু করি, বাট আমি না হয় নিজে থেকে শুরু করি, বাকিদের জন্য কাজ হয়ে যায়। একদম। তো তাতেই প্রথম জায়গাটা হলো মোমো, দ্য গেম অফ ডেথ। এটা তাই রিলিজও হলো, এবং তার সাথে আমি আরেকটা সিনেমা শুরু করেছিলাম, সেটাও বড় বাজেটের ছবি ছিল, ওটা হয়েও যেত। তবে এই মাঝখানে কোভিডের জন্য ছবিটা বন্ধ হয়ে যায়। 4-5জন অভিনেতা বড় বড়, বিশেষ করে ইন্দ্রজিৎ দেব, যিনি লাস্ট আমাদের মোমোতেই ছিলেন, তিনি ছবিটাতে কাজ করছিলেন, তারও মৃত্যু হয়, মানে তাকেও পাওয়া ইয়ে হয়ে যায়। আর এরকম আরও 4-5জন আর্টিস্ট ছিলেন, তাদের আর কোভিডের জন্য আর কি তাদেরকে আর কোনোদিনই পাওয়া যাবে না। তো সেই জন্য এই সিনেমাটা তো বন্ধ বাক্সবদ্ধি হয়েই গেল। কিন্তু তারপর থেকে মোমোটা আমাদের রেডি করে আমরা সিনেমা হলে রিলিজ করি। সাহস আসে নিজেদের মধ্যে, দর্শকরা ভীষণভাবে অ্যাকসেপ্ট করে, এবং সবচেয়ে বড় কথা, যারা যারা নতুন ছেলেমেয়েরা কাজ করেছে তারা মন প্রাণ দিয়ে আরও বেশি করে উৎসাহিত হয়ে কাজ করতে শুরু করে, যেটা আমার জন্য খুব দরকার ছিল। তো এখন নতুন কি প্ল্যান করছো? নতুন কোনো সিনেমা এখন? হ্যাঁ, নতুন ছবি আছে, অনেকগুলো প্ল্যানিংয়ে আছে। পরপর আমরা জাস্ট কিছু টাইটেল, আমি এক্ষুনি ইম্পায়ার টাইটেল রেজিস্টার করে এসেছি। আমরা একটা ছবি শুরু করছি, কমার্শিয়ালি বাংলা সিনেমা। এটাও নতুনদের নিয়েই থাকবে, তবে এখানে কিছু পরিচিত মুখ রাখার কথা ভাবা হয়েছে। আমি যেহেতু এখনও তাদের সাথে কাগজ কলমে কনফার্ম হয়নি, বাট সেই অভিনেতারা আমার ভীষণ পরিচিত, তারা সবাই বলেছেন রাহুল আমি তোর সাথে কাজ করব।
কিন্তু যেহেতু কাগজ কলমে হয়নি বলে আমি কারো নাম উচ্চারণ করছি না, কিন্তু আমার ওই নতুন ছেলেমেয়েরা থাকছেই, আবার নতুন চমক নতুনভাবে, বাট এটা পুরোপুরি কমার্শিয়াল ছবি। তো এখন যারা নিউ কামার্স এই ইন্ডাস্ট্রিতে, এই যে তুমি তো নতুন নিয়ে কাজ করছো, তাহলে ইজি হবে আমার জন্য কোশ্চেন করতে। আজকাল অনেক নতুন নতুন প্রোডাকশন হাউস করে দিয়েছে, যেখানে দেখছি ওখানে প্রোডাকশন হাউস। তো যারা নিউ কামার্স ওরা কী করে বুঝবে কি হ্যাঁ এই প্রোডাকশনটা অরিজিনালি কাজ করে? দেখো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তারা যদি একটু প্রপারলি ভালো করে সার্চ করে, ওই যে প্রোফাইল সার্চ করে, যেমন আমাদের প্রোফাইলগুলো ওয়েবসাইট আছে, আমাদের সোশ্যাল মিডিয়া আছে, প্রচুর নিউজ পেপার কাটিং আছে, তো এটা যদি সার্চ করে তখন ওরা বুঝতে পারবে যে রেড ইনকার্নেশন কী কী কাজ করেছে। এবং নতুন একটা প্রোডাকশন হাউস ডে নাম্বার 1-এই বড় একটা সিনেমা করবে এরকম না, অনেকে আশা নিয়ে আসে, তবে পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে প্রযোজকের ওপরে। ওরা কষ্ট করে হয়তো কোনো প্রডিউসারকে ধরে নিয়ে আসে, সেই প্রডিউসারটা মাঝপথে হয়তো ব্যাক আউট করে, এবং তার জন্য প্রোডাকশন হাউসটারও হয়তো বদনাম হয় কিছু ক্ষেত্রে। তো আমি সম্পূর্ণ দোষটাও যে নতুন প্রোডাকশন হাউসের দেবো তা নয়, এটা আমার সাথেও ঘটেছে একটা সময়। তো আজকে না হয় আমি নিজে প্রডিউস করছি, নিজে টাকা কষ্ট করে রোজগার করে এর ওর থেকে জোগাড় করে করছি, সেই জন্য কনফিডেন্সটা আছে যে আমি করতে পারবো। নতুন যারা আসছে তাদেরকে প্রথমেই খোঁজা উচিত প্রোডাকশন হাউসের কাজ কি করেছে, এবং সত্যি সত্যি তাদের কাজটা হবে কি না, প্রোডাকশনটা কোনো বৈধ জায়গা থেকে, মানে ইম্পা, যেটা আমাদের ইম্পায় রেজিস্ট্রেশন আছে, সিনেমা করতে গেলে ওখানে টাইটেল বা সমস্ত কিছু রেজিস্টার করতে হয় অ্যাজ পার ল, অথবা বিএফটিসি বলে একটা সংস্থা আছে, সেখানে তাদের নামটা টাইটেলটা রেজিস্টার করা আছে কিনা যে সিনেমাটা করবে। তো ইউনিয়নের সমস্ত লোকেদের মানে টালিগঞ্জ পাড়াতে খোঁজ নিলেও জানা যায় যে এই নামে কোনো সিনেমা হচ্ছে কি না, কোনো প্রোডাকশন হাউসে কেউ জড়িত কি না। একটু খোঁজ খবর, যারা সচেতনমূলক, যারা এই কাজটা সচেতনভাবে কাজটা একটু খুঁজতে পারলেই ব্যাপারটা হয়ে যায়, খুব একটা কঠিন কাজ না। কিন্তু কিছু কিছু মানুষ থাকে ওই মানুষের কথার উপরে বেস করে প্রলোভনে পড়ে, আশায় পড়ে ডুবে যায়, তাদের সময় নষ্ট হয়। এইভাবে করে আমারও হয়েছে, আমিও একদিন প্রচুর সময় নষ্ট করেছি এক একটা প্রডিউসারের পেছনে। প্রোডাকশন হাউসে নিজের বাড়ি থেকে খাওয়ার বই নিয়ে যেতাম 1.5 বছর, সকাল থেকে বিকেল অবধি এটা সিনেমা হবে বলে বসে থাকতাম, বিভিন্ন কাজকর্ম করতে হতো, রোজই গল্প নিয়ে আলোচনা হচ্ছে আর রোজই অডিশন হচ্ছে, দেখেছি এরকম চোখের সামনে। আচ্ছা, তো ছবিটাও শুরু হলো, সেটাও তাই করলো, মাঝপথে যা হয়। আর এখানে অনেকেই আসেন কি বিপথে চালিত হয়ে এর ওর কথার প্রলোভনে গিয়ে ব্যাপারটা চালিত হয়। আর আমার জায়গাটা হচ্ছে, আমি না ভীষণ স্পষ্টবাদী বেসিক্যালি। আমি যেহেতু নিজে একজন টেকনিশিয়ান, আমি এডিটটা বুঝি, আমি গ্রাফিক্সটা বুঝি, সুতরাং যে শ্যুটটা করা হলো সেটা আলটিমেটলি পোস্ট প্রোডাকশনে গিয়ে কতটা ক্ষতি করতে পারে না আপনার পয়সাটা বাঁচাতে পারে সেটা আমি জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কাউকে মিথ্যে কথা বলতে পারি না। অনেকেই এসে বলবে মোবাইল দিয়ে শুটিং করা যায়, মানে নিশ্চয়ই করা যায়। অনেকেও এসে বলবে রেড ড্রাগনেও শুটিং করা যায়, তাহলে মোবাইলেই যখন শুটিং হয় তাহলে কেন একটা রেড বা সোনি বা ওই আপনার অ্যারির মতো বড় বড় ক্যামেরা কোম্পানিগুলো তারা ক্যামেরা নিয়ে আসে? কিছু তো তাও ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সটা নিয়ে পড়াশোনা যারা করে আসে তারা একটু বোঝে, না বুঝলে তো আমাদের কিছু করার নেই, আর তাদের সাথে তর্ক করা যাবে। তোমাদের এই প্রোডাকশনে কতজন আছে এখন? দেখো প্রোডাকশন হাউসটা মেইন, এটা ওনারশিপ কোম্পানি। আমার সাথে আমি একাই ব্যাপারটা দেখাশোনা করি, আর আমার সাথে আমার এই স্টুডেন্টরা বা আমার যে এখানে একটা টিম আমরা তৈরি করেছি, একটা 12 থেকে 12 জনের আমাদের একটা টিম আছে, যারা আমরা এই কাজগুলো পুরোটা নিজেরা দেখাশোনা করি। বেসিক্যালি যারা যারা এসছে তারাও আজকের সময় স্ট্রাগলিং অ্যাক্টর, ওরাও ব্যাপারটা বুঝতে পেরেছে যদি প্রোডাকশন হাউসের সাথে থাকি তাহলে নিজেরাই কাজগুলো করতে পারবো। আমি ওদের শিখিয়েছি যে দেখ এদিক ওদিক দৌড়ানোর থেকে এই কাজটা নিজেরাই করতে পারি, বিকজ আমার নিজের কাছে পুরো পোস্ট প্রোডাকশন সেট আপ আছে, নিজেদের ক্যামেরা সেট আপ আছে, অনেকগুলো কিছুই আছে। তো সুতরাং আমরা যদি নিজেরা একসাথে হয়ে করি তাহলে বাইরের সেই রকম লোককে হায়ার করতে হয় না, কারণ একটা হয় না যে অতিরিক্ত খরচা। আর তারপরে ধরুন যে লোকটা আসবে সে তার নিজের মনের মতো করে হয়তো সাজাতে চাইবে, কারণ সেই মানুষটা হয়তো কোনো বড় প্রোডাকশন হাউস থেকে এসছে, তা আমরা সেটা প্রোভাইড করতে পারবো না, আর সে হয়তো নিচে কম্প্রোমাইজও করবে না বা অ্যাডজাস্ট করবে না। তো তার থেকে নিজেদেরটা নিজেরাই করি না, আমরা তো কাজ করতে এসছি। তো দা কলকাতা নিউজ টাইম অডিয়েন্সদেরকে কি বলবে তাহলে, যারা নিউজ নতুন যারা অডিয়েন্স, যারা কলকাতা নিউজ টাইম দেখছে আর তোমার কাজ নিয়ে দেখছে, ওদেরকে কি বলছে? কলকাতা নিউজ টাইমসের অডিয়েন্সদের আমি একটাই কথা বলতে পারি যে
যদি আপনি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা বা টেকনিশিয়ান হিসেবে আপনি আসতে চান, সবার আগে আপনার পেশেন্স বা ধৈর্যর পরিমাণটা অনেকটা বাড়াতে হবে। এটা ওয়ান ডে আপনার রকেট সায়েন্সের মতো ক্লিক করবে না। যতক্ষণ আপনার কোনো প্রোডাক্ট খুব হিট না করবে, সবার সামনে না আসতে পারবে, ততক্ষণ কোনো রকম ভ্যালুয়েশন থাকে না। আর মনটা অনেক শক্ত রাখতে হবে, কারণ অনেক কথা আমাদের পারিপার্শ্বিক, বিশেষ করে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, অনেক নেগেটিভটাই বেশি শুনতে হয়। কিরে তোর ছবিটা কবে দেখবো, কিরে তুই এতদিন ধরে কেন এটা করছিস, বাবা মা বলবে এটা ছেড়ে দিয়ে চাকরি কর, কোনো অনিশ্চয়। এটা ঠিক যে এই প্রফেশনটা কিন্তু অনিশ্চয়তার লাইন। সুতরাং যতদিন আপনার ক্ষমতা আছে ততদিন আপনি কাজ পেতে পারেন, যে কোনো সময় আপনার কাজটা নাও থাকতে পারে। তো পাশাপাশি একটা রোজগারের জায়গা রেখে আপনারা চেষ্টা করুন, অনেস্টলি চেষ্টা করলে অবশ্যই পাবেন। আর অ্যাজিভ যেমন আমি বললাম যে সত্যিকারের যদি আপনার মধ্যে কাজ করার ইচ্ছে থাকে বা রেড ইনকার্নেশন আছে, আর কেউ না থাকে, এইটুকু বলতে পারি। একদম, থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো তোমার সাথে দেখা করার পরে। আবার রিসেন্টলি তোমার মুভি নিয়ে কথা হলো, তো আবার দেখা হবে। হ্যাঁ, আমাদের নতুন যে সিনেমাটা আছে তার প্রিমিয়ারের সময় ও আবার আসবে, জানানো হবে যে আবার প্রচারটা করার জন্য। একদম, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ।